আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আমার হাতে যে খামটা দেখতেছেন এটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ভোটের। এখানে কয়েকটা খাম আছে, কি খাম আছে এটা আমি দেখাবো না, কি কি মার্কা আছে এটা আমি দেখানোর দরকার নাই। যে জিনিসটা দেখানো খুব গুরুত্বপূর্ণ সেটা হলো আমার এই যে গণভোট। গণভোট কি দিবেন, হ্যাঁ কিংবা না, এই জিনিসটা মূলত যত ঝামেলা বেশি। হ্যাঁ হইলো আপনার জুলাই যে একটা জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে, এই জুলাই গণ অভ্যুত্থানরে আপনি স্বীকৃতি দেওয়াটাই হলো হ্যাঁ। গণভোটে না দেওয়া মানে হলো আপনি সরাসরি গণ অভ্যুত্থান যে জুলাইতে গণ অভ্যুত্থান হয়েছিল এটারে অস্বীকার করা। দেশে যত দুর্নীতি হইতেছে কিংবা বিগত সময় হয়েছে এগুলার টোটালি পুরোপুরি বন্ধ করে দেওয়ারই মাধ্যম হইলো হ্যাঁ। নির্বাচনে যে দলে জিতে না কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নির্বাচন করতে পারবে না, একটা না, একক ব্যক্তির কাছে বছরের পর বছর ক্ষমতা থাকবে। আর প্রধানমন্ত্রী কিংবা ক্ষমতা কখনোই পারিবারিক তন্ত্র অনুসারে চলবে না, এটা হলো পরিবারতন্ত্র, এটা গণতন্ত্র থাকে না। এটা আর বাকশালের মধ্যে তাহলে পার্থক্য রইল না। তো এখানে অনেকেই নার পক্ষে আছে, সেটা হলো তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু ভোট একটি গণতান্ত্রিক অধিকার, সবার নিজস্ব মত থাকতে পারে। অল্প একটু গল্প বলি, 2022 সালের ডিসেম্বর মাসে যখন ইউনিয়ন পরিষদ নির্বাচন চলছিল, লক্ষ্মীপুরের একটা ইউনিয়নে একজন বিএনপির পদপ্রার্থী, উনি একটা ওয়ার্ডে ঢুকতে পারে না। ওনার মার্কা ছিল কিন্তু ধানের শীষে। ঢুকতে গেলে ওনারে 12-14 বছরের পোলাপাইনে দাওয়া দিত। এটা ছিল বিএনপি তখনকার অবস্থা। ওই এলাকার ওই ইউনিয়নের পুরা কর্তৃত্ব ছিল আওয়ামী লীগের হাতে। সাধারণত 12-15 বছরের বাচ্চাদের বয়ে বিএনপির প্রার্থী, একজন চেয়ারম্যান প্রার্থী একটা ওয়ার্ডে ঢুকতে পারে না। ওই প্রার্থীর সাথে আবার আমার খুব ভালো রিলেশন ছিল, যে কোনো কারণে হোক। ওনার সাথে আমার কিছু একটা বিষয় নিয়ে কথা হয়েছিল, পরে উনি বললো যে এই কাহিনী, আমি তো এই অ্যাডে ঢুকতে পারি না। আমার মনে পড়ছে ওনার একই উপজেলার ভিতরে আরেকটা ইউনিয়ন কিংবা ওয়ার্ড, আমি শিওর বলতে পারি না, আরেকটা গ্রামের আর কি, ওই এলাকার আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা ছিল, যিনি আমারে বাইডাক ছিল। সেটা কোনো রাজনৈতিক কারণে না, চাকরির সুবাদে ওনার সাথে পরিচিত। আমি যে হাসপাতালে চাকরি করতাম এর পাশের হাসপাতালে ওনার স্ত্রীর রাত 3টার দিকে আনিয়ে ভর্তি করাইছে যে ইমার্জেন্সি অপারেশন লাগবে, আর তখন ইমার্জেন্সি ব্লাডের প্রয়োজন ছিল। এই মুহূর্তে রাত্র 3টার দিকে আপনি যতই বলেন ডোনার অভাব নেই বাংলাদেশে, কিন্তু রাত্রে 3টার দিকে কয়জন আপনি রক্ত দেবে? কোনোভাবে ওই হাসপাতালের একজন ভাই আমার ফোন দিছে যে এই কাহিনী, তুই ভাই ফিরে আসত নাকি, থাকলে একটু আয় দিকে। আমাদের আবার আমরা যারা হাসপাতাল লাইনে চাকরি করছি কিংবা যারা এখন হাসপাতাল লাইনে আছেন, আপনারা জানেন যে আপনাদের ব্লাড দেওয়া নিষেধ। তো আমি হাসপাতালের আইন ভঙ্গ কইরা ওনারা রাত্র 3:30টার দিকে আমি যাই রক্ত দিয়ে আসছি। জীবন মরণের মালিক আল্লাহ, তবে একটা উসিলা তো লাগে। ওইখান থেকে উনি আমার খুব ভালোবাসতেন, উনি আমার নিজের ভাই হিসেবে পরিচয় দিতেন। খেয়াল হয়েছে যে উনি তো ওই এলাকারই নেতা। পরে আমি ওনারে ফোন দিলাম যে ভাই এই কাহিনী, আমি একটু আপনার এলাকা আসতে চাই একটু কথা বলার জন্য। তখন বলছে যে কোনো মুহূর্তে আসতে পারো। পরে আমি গেলাম, যাওয়ার পর আমি বললাম যে বুঝাই বললাম যে এই কাহিনী, উনি আমার একজন ক্লোজ লোক, উনি এখানে ঢুকতে পারে না, নির্বাচন পরিচালনা করতে পারে না। ওনারা আমি রিকোয়েস্ট করলাম ভাই ওনারে একটা দিনের জন্য হইলো এই এলাকায় নির্বাচনী পরিচালনা করার জন্য একটা সুযোগ করে দেন। তো ওই বিএনপির নেতারে নিয়ে আমি নিজে লগে থাইকা ওনারে ওই এলাকায় নির্বাচনী পরিচালনা করার জন্য সুযোগ করে দিছি। যে এলাকায় উনি একজন চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার পরও ঢুকতে পারতো না, 12-14-15 বছরের পোলাপানির ভয়ে ওই এলাকা আমি ঢুকাই দিছি। আমি কোনো দলের না, আমি এই চ্যালেঞ্জটা করতে পারি। এখনো পর্যন্ত কোনো বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, কারোর থেকে 10 পয়সা খাই না। কোনো বিপদে আপদে কখনো কোনো কারণে কোনো দলের সংকটাপন্ন হই না, কোনো দলের কাছেই যাই না। আর এখন সুসময় আসছে, সুসময় আমাদের দরকার নেই, আমরাও চাই না আমাদের দরকার পড়ুক। কখনো যদি কোনো বিপদ হয় তাহলে ডাক দেন, অবশ্যই চলে আসবো। এত নেতা কই ছিল যখন খালেদা জিয়ার বাসভবন থেকে বাইর করে দেওয়া হয়েছে? এত নেতা কই ছিল যখন 17 বছর ফ্যাসিস্টের আমলে বিভিন্ন আলেম ওলামারের জেলখানার ভিতরে হত্যা করা হয়েছে? এত নেতাকর্মী কই ছিল যখন শাকা চৌধুরীরা ফাঁসিতে ঝুলাইছে, যখন ইলিয়াস হোসেনরে গুম করে হত্যা করা হয়েছে? কয়জন আন্দোলন করছে? আর এখন সুসময় নেতার অভাব নেই। দলের ভিতরে অনেক নেতাকর্মী দেখছি এরকম, অনেক বড় বড় নেতা প্রবাসে বসে আছে, কিন্তু 10 টাকা 15 টাকা খরচ করে যে ব্যালট পেপার আবেদন করছে, ওই ব্যালট পেপার আসার পরে ব্যালট পেপার জমা দিয়ে আসার ক্ষমতা নেই। দলের জন্য বাংলাদেশি টাকা 200-300 টাকা খরচ করার মতো দম নাই। এমনিতে বলে তাদের দল জিতবে, তাদের দল জিতবে, কিভাবে জিতবে তাহলে? যে ব্যালটটা দেখতেছেন আমার এই হাতের ব্যালটটা, আমি ফর্ম ফিল আপ করার পরে এটা জমা দিয়ে আসতে হলে আমার মিনিমাম সর্বনিম্ন 20 রিঙ্গিতের মতো খরচ হতে পারে আপ ডাউন ভাড়া। বাংলাদেশি টাকা 620 টাকা ভাড়া। 620 টাকা ভাড়া দিয়ে নিজের পকেটের টাকা দিয়ে কারে দিতেছি আমি ভোটটা? এই ভোটের দ্বারা কি আদৌ কি আমার এলাকার কোনো উন্নতি হবে? আমার তো উন্নতি দরকার নেই। এখানে আমি টিক চিহ্ন দেওয়ার পর আপনাদের দেখাইতে পারি এই অধিকার আমার আছে, কারণ আমি বাংলাদেশ থেকে 10 পয়সার কোনো হেল্প হয় না বাংলাদেশ নির্বাচন কমিশন থেকে, যে তাদের রুলস আমার ফলো করতে হবে। আমি যখন আমার আইডি কার্ড করছি, ইমার্জেন্সি অবস্থা, আমি বিদেশে আসার আগে আইডি কার্ড করতে হয়েছে আমার। বাংলাদেশি টাকা 5,000 টাকা দিয়ে আমি আমার আইডি কার্ড করছি, তখন নির্বাচন কমিশন কইছিল এখন আমি ভোট দেবো, আমি ব্লাড পেপার দেখাইলে নাকি আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমি কারোর কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, আমি কি করি কিংবা কি করব। আমি আইডি কার্ড কিনছি, আমি আইডি কার্ড রাষ্ট্র থেকে আমি কিনে আনিছি, আমি সরকার থেকে আমি পাই না। তো আমার এটা অধিকার,
আমি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারি, তবে আইনের প্রতি সম্মান আছে, এই কারণে এখনো শো করি না। আমার উপজেলার আমার চাঁদপুর 4 আসনের এমপি পদপ্রার্থী হয়েছে দুজনে বিএনপি থেকে মনোনয়ন নিয়েছিল। প্রথমে যে এম এ হান্নান সাহেব আর আরেকজন হল লায়ন হারুনুর রশিদ। লায়ন হারুনুর রশিদ পুরাতন এমপি ছিলেন, আর এম এ হান্নান সাহেব উনি আমার বয়স হওয়ার পর থেকে আমি দেখতেছি এলাকাতে কোনো নির্বাচন করতো না, কোনো কিছু না। তার আগে থেকে উনি মানুষের হেল্প থেকে শুরু করে কোটি কোটি টাকা মানুষের বিলাই দিছে ওনার উপজেলা, শুধুমাত্র আমাদের উপজেলাতে। তো কালকে একটা পোস্টে দেখলাম যে ওনার সম্পত্তির পরিমাণ মাত্র 16 কোটি টাকা, আর যে সাবেক এমপি ছিল ওনার সম্পত্তির পরিমাণ 160 কোটি টাকা, কত কোটি টাকা হয়তো কম বেশি হতে পারে কিছুটা। যিনি নমিনেশন পান নাই এম এ হান্নান সাহেব, ওনার সম্পত্তির পরিমাণ কতটুকু এটা আপনার ধারণা আসবে। ওনার কয়েকটা গার্মেন্টস আছে ঢাকাতে, আজকে থেকে না খালি আরো 20 বছর আগে থেকে এগুলো শুনে আসছি আমরা। ওনার ঢাকায় কয়েকটা গার্মেন্টস আছে, তারপরে ওনার অ্যাকাউন্টে মাত্র 16 কোটি টাকা। আর লায়ন হারুনুর রশিদ যিনি বিএনপির মনোনয়ন পাইছে, ওনার কি ব্যবসা আছে আমার জানা নাই, আজও আমি শুনি না যে ওনার এই ব্যবসা আছে, কিন্তু ওনার অ্যাকাউন্টে ওনার সম্পত্তির পরিমাণ 157 কোটি টাকা। যিনি বছরের পর বছর মানুষের সেবা করে গেছে, উনি এই মুহূর্তে নমিনেশন পান না, নমিনেশন পাইছেন হারুনুর রশিদ। কিন্তু দুজনের সমাজসেবা করছে, কিন্তু যেখানে হান্নান সাহেবের অগ্রাধিকার বেশি সেখানে লায়ন হারুনুর রশিদ পাইছে। হান্নান সাহেব না পাওয়ার পিছনে কিছু কারণ আছে, ওনার দলের কিছু অজাত কুজাত আছে যেগুলো আকাম কুকাম জায়গা করে রাখছে, হান্নান সাহেবের নাম পড়ছে। তো অবশেষে কথা হলো, আমি যে জায়গায় থাকি যেখানে থাকি না কেন ভোট দেবো অবশ্যই ন্যায়ের পক্ষে, যার দ্বারা আমার এলাকায় উন্নয়ন হবে। আমি জানি এই সমস্ত এমপিদের দ্বারা আমার 10 পয়সার উপকার হবে না, এটা ঠিক, কিন্তু যাদের ওনাদের হেল্প দরকার, যে সমস্ত জায়গায় ওনাদের হেল্প দরকার, ওই সমস্ত জায়গাগুলো যাতে হয়, যাতে আমি যে আইডি কার্ড করছি 5,000 টাকা দিয়ে, আজ জীবনে যাতে আমার উপজেলায় কারো 5,000 টাকা দিয়ে আইডি কার্ড করতে না হয়, এর জন্য হইলো একজন ভালো নেতা দরকার। তো অবশ্যই ভোট দেবেন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, যাদের দ্বারা দেশের এবং দশের উন্নয়ন হবে। এখানে যে কোনো প্রার্থী হতে পারে, বিএনপি হোক কিংবা জামাত হোক কিংবা এনসিপি হোক, যেই হোক, যে ন্যায়ের পক্ষে থাকবে তাকে দিবেন। কোনো দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য ভোট দিবেন না। যাকে ভোট দেন সমস্যা নেই, তবে গণভোটটা যাতে অবশ্যই হ্যাঁ হয়, হ্যাঁর পক্ষে হয়। জুলাই গণ অভ্যুত্থান 2000 শহীদের স্বীকৃতিটা যাতে অন্তত হয়, দেশের গণতন্ত্র যেন পরিপূর্ণ প্রতিষ্ঠিত হয়। আজকে ভিডিও পর্যন্ত, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।